আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে আমরা যেটা করব সেটা কি? এই যে দেখো চিন্তা করে যে আমাদের এই যে বিভিন্ন সময় কোনো একটা কারণে আমাদের শরীরের কোনো অংশ কেটে যায়। মনে করো হঠাৎ করে কেটে গেল। আঙুল কাটতে গেলেও দেখবো অনেক সময় আমরা নখ কেটে ফেলি। এখন কেটে যাওয়ার পরে এই যে রক্তটা বের হওয়া শুরু করলো, সেই রক্তটা আসলে কেন বের হতেই থাকে না? মানে সবসময় তো বের হইতেই পারত, বন্ধ না হইলেও পারত। কিন্তু এই যে রক্তটা বের হতে শুরু করছিল সেটা কিছুক্ষণ পরে কেন বন্ধ হয়ে যায়? এই বন্ধ হওয়ার জন্য আসলে আমাদের শরীরের ভেতরে কি প্রক্রিয়াটা ঘটে, সেই জিনিসটা আসলে আমরা জানবো। ঠিক আছে? আজকের আমাদের এই ভিডিওর মেইন উদ্দেশ্যই কিন্তু হবে যে আমরা আসলে জানবো যে কিভাবে এই যে রক্তটা আমাদের শরীরের ভেতরে জমাট বাঁধতেছে। কি মেকানিজম ঘটতেছে এখানে। ঠিক আছে? তাহলে চলে আসো। আজকে আমরা পড়তেছি রক্ততঞ্চন প্রক্রিয়া। আমাদের ভিডিওটা শুরু করে ফেলি। প্রথম কথা হচ্ছে এই যে রক্ততঞ্চন প্রক্রিয়া, এখানে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে এই যে রক্ত যখনই কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে আমাদের শরীরের বাইরে এসে জমাট বাঁধতেছে। কিন্তু কথা হচ্ছে রক্ত তো শরীরের ভেতরে আছে আমাদের। তো শরীরের ভেতরে থাকা অবস্থায় কেন জমাট বাঁধতেছে না? কেন সেটা বাইরে আসলে তারপরে জমাট বাঁধতেছে? কাহিনীটা আসলে কি? তো প্রথম কথা আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে আমাদের শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধে না। রক্ত জমাট বাঁধে না। এটার পেছনে মেইন যে জিনিসটা কাজ করে, তার নাম হচ্ছে কারণটা কি? তার কারণ বা ওই জিনিসটার নাম হচ্ছে হেপারিন। হেপারিন। আরো একটা ব্যাপার আছে যে এই যে আমাদের রক্ত আমাদের শরীরের ভেতরে আসলে অনেক স্পিডে চলাচল করে। ঠিক আছে? অনেক স্পিডে চলে, খুব দ্রুত গতিতে চলে। তাহলে মেইনলি ২ টা কারণ আমরা বলতে পারি যে একটা হচ্ছে হেপারিন থাকে। হেপারিন নামে একটা জিনিস আছে আমাদের রক্তের ভেতরে এবং আরেকটা হচ্ছে স্পিড, অনেক দ্রুত চলাচল করে। আরো একটা কারণ আছে যে আমাদের রক্তনালীর ভেতরটা স্মুথ হয়। স্মুথ হওয়ার কারণে কোনো বাধা-টাধা পায় না। ঠিক আছে? তো এটাও আমরা এড করতে পারি। আরেকটা কারণ হচ্ছে স্মুথ। আমাদের রক্তনালীর ভেতরটা স্মুথ হয়। এখন কাহিনী দেখো, মেইন কথাই হচ্ছে এখানে হেপারিন। এই যে হেপারিনটা আছে, এই হেপারিনটা থাকার কারণেই কিন্তু আমাদের রক্তনালীর ভেতরে বা আমাদের শরীরের ভেতরে যখন রক্ত আসে, সেটা জমাট বাঁধতেছে না। দেখো শরীরের ভেতরে যদি রক্তটা জমাট বাঁধতো, তাহলে কিন্তু মেলা কাহিনী হয়ে যাইত। ঠিক আছে না? হার্টের ওখানে জমাট বাঁধলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আমাদের ব্রেইনে যদি জমাট বাঁধতো, তাহলে আমাদের কি হতো? স্ট্রোক হয়ে যেত। তাহলে তো মরে যেতাম আমরা ঠাস করে। যখন তখন মরে যেতাম। সো আল্টিমেট কাহিনীটা কি? শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতেছে না, এটার কারণই হচ্ছে হেপারিন। এখন চিন্তা করো, তাহলে যখন এই যে আমাদের কোথাও কেটে যাচ্ছে, যেমন আমরা ১ম ছবিটার দিকে একটু যদি খেয়াল করো, তো এই যে দেখো যদি একটু কেটে যায়, কেটে গেলে কি হবে? রক্তটা তখন এই রক্তকণিকাগুলা ভেতর থেকে কিন্তু বাইরে আসা শুরু করবে। ঠিক আছে? রক্তনালীকে ভেদ করে তারা বাইরে আসা শুরু করবে। এখন কি হবে? বাইরে যেহেতু চলে আসতেছে তাহলে কি করতে হবে? সেই রক্তটা বের হওয়া তো বন্ধ করতে হবে। আর রক্ত বের হওয়া বন্ধ করতে হলে সর্বপ্রথম আমাদের কোনটাকে নিষ্ক্রিয় করতে হবে? সর্বপ্রথম কিন্তু নিষ্ক্রিয় করতে হবে সেই হেপারিনকে। তুমি যদি হেপারিনকে নিষ্ক্রিয় না করো, তাহলে কিন্তু তুমি রক্ত জমাট বাঁধাইতেই পারবা না। রক্ত খালি ক্ষরণ হইতেই থাকবে। তাহলে রক্ত যেহেতু জমাট বাঁধতে হবে, আমাদের একটা নালী কেটে গেছে। এখন রক্ত জমাট বাঁধাতে হলে ১ম এ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেপারিনকে আমাদের নিষ্ক্রিয় করতে হবে। তাহলে এই কাজটা কে করবে এবং কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। এই যে আমি ইতোমধ্যে একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর এর ভিডিও আপলোড করেছি। তোমরা সেটা দেখে নিতে পারো। তো ব্লাড ক্লটিং ফ্যাক্টর যারা আছে তারাই কিন্তু আসলে এখন এই ক্ষেত্রে কাজ করবে। ব্লাড ক্লটিং ফ্যাক্টর আমি বলেছিলাম যে মোট আছে হচ্ছে ১৩ টা। মোট ১৩ টা ফ্যাক্টর আছে। এদের মধ্যে প্রধান হচ্ছে আমাদের ৪ টা। প্রধান ৪ টা। তো আমরা আসলে এখন বা তোমাদের বইতে আসলে দেখো ব্লাড ক্লটিংটা কিন্তু খুবই জটিল একটা প্রক্রিয়া। বাট ইন্টারমিডিয়েটে এটা একটু সহজ করে দেওয়া আছে। এই যে প্রধান যে ৪ টা আছে, এই ৪ টা নিয়ে আসলে তোমাদের আলোচনা আছে। তো আমরা ওই ৪ টা নিয়ে পড়ব। এত জটিল তোমাদের করতে চাচ্ছি না আমি। সো এই যে ৪ টা তাদের ভূমিকা আসলে আগে পড়ব। এই যে ৪ টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর, তাদেরকে আমরা কি পড়েছিলাম? একটা নেমোনিক দিয়ে পড়েছিলাম।
নেমোনিকটা হচ্ছে ফুল পড়ে টুপ করে। এই হচ্ছে প্রথম ৪ টা। এই যে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার। প্রথম ৪ টা আমরা পড়েছিলাম ফুল পড়ে টুপ করে। এখন কাহিনী কি হলো? এই যে ফুল পড়ে টুপ করেটা আছে, এগুলা কি? ফুলে হচ্ছে আমরা জানি ফুলে হচ্ছে ফাইব্রিনোজেন, পরেতে প্রথম ঋণ আমরা লিখে দিই। ফুলে হচ্ছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, পরেতে হচ্ছে প্রোথ্রম্বিন, টুপে বলছিলাম যে টুপ পড়তে গেলে টি আসে, সেখান থেকে আমরা মনে রাখবো থ্রম্বোপ্লাস্টিন, আর করেতে আমরা মনে রাখবো হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে না? এই হচ্ছে আমাদের প্রধান ৪ টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর এবং এই ৪ টার ভূমিকা সম্পর্কে কিন্তু আসলে এখন আমরা পড়ব। প্রথম কথা, আমাদের প্রথমেই যেটা জানতে হবে এই যে ৪ টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর, প্রথমে এদের নামগুলা দেখবা। প্রধান ৪ টার মধ্যে খেয়াল করে দেখো, প্রথমটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। দেখো নামের শেষে কি আছে? নামের শেষে আছে জেন। তারপরটার নাম প্রোথ্রম্বিন। তার দেখো নামের প্রথমে প্রো আছে। এরপরে থ্রম্বোপ্লাস্টিন, তারপরে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এখন থেকে একটা কথা অবশ্যই মনে রাখবা তোমরা। সেটা কি? সেটা হচ্ছে যদি কারো যদি নামের আগে, নামের পূর্বে প্রো যদি থাকে বা শেষে যদি জেন থাকে বা নো জেন থাকে, তাহলে সেটাকে আমরা নিষ্ক্রিয় বোঝাই। তাহলে নামের পূর্বে যদি প্রো থাকে বা নামের শেষে যদি জেন বা নোজেন থাকে, তাহলে কি হবে? তাহলে নিষ্ক্রিয় বোঝায়। এটা আমরা খেয়াল রাখবো। নিষ্ক্রিয় বোঝায়। তার মানে কি খেয়াল করে দেখো, আমাদের এইখানে প্রথম যে ২ টা আছে, একটা ফাইব্রিনোজেন, দেখো নামের শেষে জেন আছে, আর প্রোথ্রম্বিন নামের প্রথমে প্রো আছে। তাহলে এই ২ টাই কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে। এখন নিষ্ক্রিয় অবস্থায় থাকলে তো আসলে ব্লাড ক্লট হতে পারবে না। তাই না? ব্লাড ক্লট তো করতে হবে। তাহলে আমাদের কাজ কিন্তু হবে এদেরকেও কিন্তু সক্রিয় করা লাগবে। সক্রিয় না করলে হবে না। তাহলে এটাও একটা কথা বললাম আমরা। এরপরে এখন খেয়াল করো দেখো, এই যে আমরা ফুল পড়ে টুপ করে কথাটা পুরাটাই বললাম। এখানে ৪ টা ফ্যাক্টরের কথা বলেছি। এখন তোমাদের মাথায় এটাও আসতে পারে যে ভাইয়া এই যে ৪ টা ফ্যাক্টর, ৪ টা ফ্যাক্টরই তো আমাদের শরীরের ভেতরে ছিল। শরীরের ভেতরে সবাই ছিল। আবার এই ৪ টা ফ্যাক্টর এবার আমাদের শরীরের বাইরে আসছে। তাহলে শরীরের ভেতরে থাকা অবস্থায় কেন রক্ত জমাট বাঁধতেছিল না? প্রথম কথা একটা বলেছি আমি যে শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধে না কারণ হেপারিন আছে। এটা একটা কারণ। আরেকটা কারণ কি দেখো, এই যে এর মধ্যে প্রথম ২ টা তো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে তারা এমনি তো কাজ করতে পারে না। আর আরেকটা কি দেখো, এই যে থ্রম্বোপ্লাস্টিন যেটা, এটা কিন্তু সক্রিয়। কিন্তু কি হয়, সে সক্রিয় থাকলেও সে কিন্তু আসলে মুক্ত অবস্থায় থাকে না। সে আমাদের এই যে প্লাটিলেট আছে না? এই প্লাটিলেটের ভেতরে থাকে। তার মানে কি দেখো, মনে করো এই যে মনে করো এইরকম একটা প্লাটিলেট আছে আমাদের। এইরকম একটা প্লাটিলেট। এই থ্রম্বোপ্লাস্টিন যারা, হুম, এই থ্রম্বোপ্লাস্টিন গুলা প্লাটিলেটের ভেতরে থাকে। এই থ্রম্বোপ্লাস্টিন। তাহলে থ্রম্বোপ্লাস্টিন যারা, তারা কোথায় আছে? তারা কিন্তু আছে প্লাটিলেটের ভেতরে। এবং এই কারণেই খেয়াল করে দেখো, যেহেতু প্লাটিলেটের ভেতরে আছে, সো শরীরের ভেতরে যখন তারা আছে, সে কিন্তু এই প্লাটিলেটের ভেতরে থাকার কারণে বাইরেও বের হইতে পারে না, ব্লাড ক্লট করতেও পারে না। এটাও কিন্তু একটা কারণ। এবং এটা কিন্তু তোমাদের অনেক সময় কোশ্চেনেও আসে যে এই যে ৩ নাম্বার ফ্যাক্টর যেটা থ্রম্বোপ্লাস্টিন, এটা কোথায় থাকে? তাহলে মনে রাখতে হবে থ্রম্বোপ্লাস্টিন কিন্তু প্লাটিলেটের ভেতরে থাকে বা অণুচক্রিকার ভেতরে থাকবে। ঠিক আছে? থ্রম্বোপ্লাস্টিন কোথায় থাকতেছে? থ্রম্বোপ্লাস্টিন থাকতেছে হচ্ছে আমাদের প্লাটিলেটের ভেতরে বা অণুচক্রিকার ভেতরে। তাহলে এই কথাটুকু এতটুকু গেল। তাহলে আমরা আরেকবার বলি যে আমাদের শরীরে নরমালি রক্ত জমাট বাঁধতেছে না, এর পেছনে একটা কারণ হচ্ছে হেপারিন আছে।
আরেকটা কারণ এই যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর তার মধ্যে প্রথম ২ টা হচ্ছে নিষ্ক্রিয়, ফাইব্রিনোজেন এবং প্রথ্রম্বিন। ৩ নাম্বারটা সক্রিয় বাট সে কাজ করতে পারে না কারণ সে অনুচক্রিকার ভেতরে থাকে। ওকে? এখন মেকানিজমটা তাহলে কি হবে? তাহলে কিভাবে থ্রম্বোপ্লাস্টিনটা অনুচক্রিকার বাইরে আসবে? এই যে খেয়াল করে দেখো, আমি ১ম ছবিতে ১ নম্বর ছবিতে যেটা বলেছি যে এখানে আমরা কি দেখতেছি? এখানে রক্ত শরীর থেকে বা নালী থেকে কিন্তু বের হয়ে আসতেছে। যখনই রক্ত বের হয়ে আসবে তখন কি হবে? আমাদের বাইরের পরিবেশে অক্সিজেন আছে। আছে না অক্সিজেন? অক্সিজেন আছে তখন কি হবে? বাইরে থেকে ওই যে অক্সিজেন, সেই অক্সিজেনটা এসে এবার ওই রক্তনালীর উপরে কাজ করবে। এই যে মনে করো বাইরে থেকে অক্সিজেন চলে আসলো। অক্সিজেন এসে এই যে রক্তনালীতে অণুচক্রিকাটা ছিল, এই অণুচক্রিকার প্রাচীর ফাটিয়ে দিবে এবার। অণুচক্রিকার প্রাচীর ফাটিয়ে দিবে। তাহলে খেয়াল করো এই যে অণুচক্রিকা একটা আঁকছি প্লাটিলেট যেটা, এটার মনে করো এবার প্রাচীর ফাটিয়ে দিল। প্রাচীর যদি ফাটিয়ে দেয় তাহলে এবার কি হবে? ওই যে ভেতরে যে থ্রম্বোপ্লাস্টিন গুলা ছিল, সে থ্রম্বোপ্লাস্টিন গুলা কিন্তু এবার বের হয়ে চলে আসবে। এখান থেকে এই যে বের হয়ে গেল এবার। এই যে দেখো। এবার যেহেতু অক্সিজেন এসে কি করলো? অক্সিজেন এসে এই প্লাটিলেটের প্রাচীর ফাটিয়ে দিল এবং প্রাচীর ফাটিয়ে দেওয়ার কারণে থ্রম্বোপ্লাস্টিন এবার বের হয়ে গেছে। এই থ্রম্বোপ্লাস্টিন যখনই বের হবে তারপর থেকেই সকল মেকানিজম শুরু। এই থ্রম্বোপ্লাস্টিনটা বের হওয়ার পরে প্রথমে সে কি করে দেখো, থ্রম্বোপ্লাস্টিন সবার প্রথমে যেটা করে সেটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন আগে ওই যে আমাদের যে ঝামেলা করতেছিল হেপারিন, হেপারিন যে রক্ত জমাট বাঁধতে দেয় না, থ্রম্বোপ্লাস্টিনের প্রথম কাজ কি হবে? থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে নিষ্ক্রিয় করে। এই কথাটা আমরা মনে রাখবো প্রথমেই যে এই যে থ্রম্বোপ্লাস্টিন সে অক্সিজেনের প্রভাবে মুক্ত হইল, সেই থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে নিষ্ক্রিয় করে। থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে নিষ্ক্রিয় করে ফেলবে। তো হেপারিনকে যখন নিষ্ক্রিয় করে ফেললো এবার সামনে আর কি করতে পারে সে? এই যে থ্রম্বোপ্লাস্টিনটা সে তো বের হয়ে গেছে মানে সেই সকল কাজ এবার শুরু করবে। সে কি করবে তখন? ওই যে আমাদের প্রধান যে ফ্যাক্টর ১, ২, ৩, ৪ পড়েছি, মনে রাখবা তাদেরকে একে, একে সক্রিয় করা শুরু করবে। এবং কিভাবে? মনে রাখবা সবসময় এই যে ডান থেকে আস্তে, আস্তে বামের দিকে যেতে থাকবে। মানে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হইছে, সক্রিয় হইছে, সে যাবে তার বামে, তারপরে সেখান থেকে আবার যাবে আরো বামে। মানে আস্তে, আস্তে সে তার ইমিডিয়েট বামেরটা ১ম এ সক্রিয় করবে, তারপরে তার বামেরটাকে সক্রিয় করবে। এইভাবে থ্রম্বোপ্লাস্টিন এদেরকে সক্রিয় করবে। যেমন আমরা যদি বিক্রিয়াটা দেখি তাহলে কি হবে? এই যে থ্রম্বোপ্লাস্টিন হইছে, এবার থ্রম্বোপ্লাস্টিন কি করবে? তার আগে যেটা আছে প্রোথ্রম্বিন সেটাকে ১ম এ সে সক্রিয় করবে। তো এখানে কি হবে? এখানে বিক্রিয়াটা এরকম হবে, এই যে প্রোথ্রম্বিন যেটা আছে, এই প্রোথ্রম্বিনকে এবার সক্রিয় করবে হচ্ছে ওই যে ক্যালসিয়াম আয়ন ছিল, ক্যালসিয়াম আয়ন এখানে কাজ করবে। কিছু এনজাইম কাজ করবে। ক্যালসিয়াম আয়ন কাজ করবে, কিছু এনজাইম কাজ করবে। আর তার সাথে, সাথে ওই যে মেইন কাজ করবে হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন। করে তখন কি করবে? এই যে প্রোথ্রম্বিন ছিল এটাকে আবার সক্রিয় করবে। সক্রিয় করবে মানে কি? ওই যে নামের ১ম এ যে প্রো ছিল সেটা আবার বাদ পড়ে যাবে। এবার তার নাম হয়ে যাবে শুধুমাত্র থ্রম্বিন। এই যে দেখো সক্রিয় হয়ে গেছে। হয়ে থ্রম্বিন হইছে। এবার থ্রম্বিন কি করবে? থ্রম্বিন যখন হয়ে গেল তখন সে কি করবে? তার বামে যেটা আছে, তার বামে যেটা সেটাকে সক্রিয় করবে। তার বামে কি আছে? ফাইব্রিনোজেন। তাহলে সে এবার কি করবে? ওই ফাইব্রিনোজেনকে সক্রিয় করবে। এই যে ফাইব্রিনোজেন যেটা আছে, এই ফাইব্রিনোজেনকে এবার সক্রিয় করবে হচ্ছে সেই থ্রম্বিন। এই থ্রম্বিন এবার ফাইব্রিনোজেনকে সক্রিয় করবে। করে কি করবে? করে তৈরি করবে হচ্ছে ফাইব্রিন। এই যে ফাইব্রিন যেটা তৈরি হইল এটা আসলে মনোমার হিসেবে তৈরি হবে। মনোমার মানে একক হিসেবে তৈরি হবে এবং এটা কিন্তু সেই অবস্থাতে কি থাকে? তরল থাকে কিন্তু এই অবস্থায়। তরল অবস্থায় থাকে কিন্তু। তাহলে দেখো ফাইব্রিন মনোমার তৈরি হচ্ছে এবং সেটা তরল অবস্থায় আছে। এখন কথা হচ্ছে তরল অবস্থায় যদি থাকে তাহলে তো সে রক্ত জমাট বাঁধাতে পারবে না। তো কি হয়? এই মনোমারগুলো আস্তে, আস্তে অনেকগুলো একসাথে জমতে, জমতে পলিমার গঠন করে। আর পলিমার যখন গঠন করে
তখন এই ফাইব্রিনটা কঠিন অবস্থায় চলে আসে বা সুতার মতো অবস্থায় চলে আসে। এই যে এখানেও আরেকটা কথা মনে রাখবেন, ফাইবার। ফাইবার শব্দের অর্থই কিন্তু সুতা বা জাল। ফাইবার শব্দের অর্থ হচ্ছে সুতা বা জাল। তাহলে এই যে ফাইবার থেকে ফাইব্রিন, তাহলে এই ফাইব্রিনটা কি করবে? জাল তৈরি করবে বা সুতা তৈরি করবে। মানে মনোমার থেকে যখন পলিমার হবে তখন তারা জাল গঠন করবে। এবং সেই জালটা কি করবে? এই জালটা তখন এই যে আমরা ছবি আঁকছি, এই যে দেখো, এই যে যেখানে ছিদ্র হয়ে গেছে না? এই ছিদ্রর জায়গাতে তখন এইরকম করে জাল গঠন হয়ে যাবে। এই যে এরকম জাল। এবং জাল গঠন হলে কি হবে? ভেতরে যে রক্তগুলা ছিল, রক্তনালী যারা ছিল আমাদের, সে রক্তনালী আর বাইরে বের হইতে পারবে না। কারণ জাল তাকে ধরে ফেলবে। এবং যখনই এই জালটা গঠন হলো, জাল ওকে ধরে ফেললো, তখনই আসলে আমাদের রক্ত জমাট বাঁধাটা কমপ্লিট হবে। এটাই কিন্তু আমাদের আসলে ব্লাড ক্লটিং। ঠিক আছে? তাহলে দেখো, ফাইব্রিন ছিল, ফাইব্রিনটা যখন পলিমার হইল তখন ফাইবার গঠন করলো, সুতা গঠন করলো। সেই সুতাটা গিয়ে কি করলো? সুতা গিয়ে যে জাল গঠন করছে এবং সেই জালটা কি করবে? জালটা আর রক্ত কণিকাগুলাকে বাইরে বের হইতে দিবে না। এবং তখনই আস্তে, আস্তে আমাদের রক্তটা জমাট বেঁধে যাবে। এটাই কিন্তু আসলে আমাদের রক্ত জমাট বাঁধার মেকানিজম। ঠিক আছে? জিনিসটা সহজ না? একটু বুঝে পড়বা যে আসলে এইভাবে হচ্ছে কিন্তু। কে কাকে সক্রিয় করলো? আসলে কে ওই হেপারিনকে নিষ্ক্রিয় করলো? হেপারিন নিষ্ক্রিয় না হলে তো জমাট বাঁধতো না। তাহলে এইভাবে আসলে এই প্রক্রিয়াটা আমাদের সংঘটিত হচ্ছে। ঠিক আছে? খুব সুন্দর করে আমরা বুঝে পড়বো, তাহলেই বুঝতে পারবা। এখন একটু খেয়াল করে দেখো, এই যে ফাইব্রিন যেটা, সে কি করছে? সে জাল তৈরি করছে। জাল যখন তৈরি করলো, খেয়াল করে দেখো, জাল তৈরি করছে। তো জাল তো ভাই, এটা তো জাল। জালের মধ্যে কি ছিদ্র তো থাকবে। তা এই জাল অনেক ছোট, ছোট যেহেতু, সে রক্তনালীকে বের হইতে দিবে না। বাট তরল যেটা আছে, তরল তো বের হয়ে চলে যেতে পারবে। ঠিক আছে না? রক্তকণিকা বের হইতে পারতেছে না। কারণ জাল, রক্তকণিকা বের হতে পারতেছে না। বাট তরল পদার্থ যেটা, সেটা বের হয়ে চলে আসবে। তো তখন দেখা যায় এখান থেকে হলুদ রঙের কিছু তরল বের হয়। এই রক্ত জমাট বাঁধার পরে। রক্ত জমাট বাঁধার পরে হলুদ রঙের যে তরলগুলা বের হয়, এদেরকে আমরা বলি সেরাম। সেরাম বা অনেকে সিরাম বলে, একই জিনিস। এই যে সেরাম বের হয়ে আসলো। তাহলে সেরাম জিনিসটা আসলে কি? তোমাকে যদি বলা হয় আসলে সেরাম এই জিনিসটা কি? খেয়াল করে দেখো, সেরাম কি একটা তরল পদার্থ। তাহলে সেরামটা কিন্তু অনেকটা রক্তরসের মতোই। তবে রক্তরস আর সেরামের পার্থক্য কি? সেরামে কিন্তু কোনো ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে না। কেন? কারণ সেরামটা ভাই দেখো, তুমি খেয়াল করে দেখো, সেরাম বের হচ্ছে রক্ত জমাট বাঁধার পরে। রক্ত জমাট বেঁধে গেছে, তারপরে কিন্তু সেরাম বের হয়ে আসতেছে। তো রক্ত জমাট বাঁধার পরে যেহেতু সেরাম বের হচ্ছে, তার মানে কি? সেরামে কিন্তু কোনো রক্ত জমাট বাঁধার কোনো ফ্যাক্টর থাকবে না। তাহলে আমরা কিন্তু এটা এইভাবে বলতে পারি, সেরামকে আমরা কিভাবে লিখতে পারি? সেরামকে আমরা এইভাবে লিখতে পারি যে সেরাম হচ্ছে, সেরামটা কি লিখবো? লিখবো আমরা, সেরাম হচ্ছে রক্তরস। রক্তরস থেকে আমরা যদি ক্লটিং ফ্যাক্টর বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবো সেটাই কিন্তু আমাদের সেরাম। এটা খেয়াল রাখবো। তাহলে রক্তরস থেকে আমরা যদি ক্লটিং ফ্যাক্টর গুলা বাদ দিয়ে দিই, কারণ সেরামে কিন্তু কোনো ক্লটিং ফ্যাক্টর থাকবে না। ওই যে বললাম, ক্লট হওয়ার পরে হচ্ছে এটা। সো সেরামে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকবে না। তাহলে সেরামটাই হচ্ছে, রক্তরস থেকে আমরা যদি ক্লটিং ফ্যাক্টর বাদ দিই, তাহলে যে হলুদ বর্ণের তরলটা পাবো আমরা, সেটাই কিন্তু আমাদের সেরাম। ঠিক আছে না? সেরামও আমরা কিন্তু বুঝে গেলাম। ঠিক আছে? এখন একটু শেষ কথা দেখো, এইখানে তোমরা যখন বই পড়তে যাবা, এখানে একটা এনজাইমের নাম তোমরা পাবা। সে এনজাইমটাকে বলা হয় প্লাজমিন। প্লাজমিন। এখন খেয়াল করো, এই প্লাজমিনটার কাজ কি আসলে? মনে রাখবা, আমাদের শরীরে এই প্লাজমিন নামে যে এনজাইমটা আছে, প্লাজমিন, এটার কাজ কি আসলে? এটার কাজ হচ্ছে জমাট বাঁধা রক্ত দূর করা। জমাট বাঁধা রক্ত দূর করা। তার মানে কি হচ্ছে দেখো, এই যে আমরা ব্লাড ক্লটিং এর মাধ্যমে রক্ত জমাট বাঁধালাম। রক্ত জমাট বাঁধার পরে কি হতে পারে?
খেয়াল করে দেখো এই যে আমাদের ব্লাডটা ক্লট যখন হইল তখন দেখো ছবি দেখলেই বুঝতে পারবা যে ভেতরের দিকেও কিন্তু কিছু পরিমাণ জাল দেখো থেকে গেছে। এই জাল ভেতরে থেকে গেছে মানে এই জায়গাতে কিছু পরিমাণ রক্ত জমাট বাঁধছে। কিন্তু সেই রক্তটা যদি ভেতরে জমাট বেঁধে থাকে তাহলে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে না? রক্ত জমাট বেঁধে থাকলে কি হবে? ওই রাস্তাটা ব্লকের মতো হয়ে যাবে। ফলে সেটা আমাদের শরীরে ঝামেলা করবে আরো। তাহলে এই রক্ত জমাট বাঁধাটা তো রাখা যাবে না। তো এই ভেতরে যে জমাটটা বাঁধছিল, এই ভেতরে জমাট বাঁধাটা দূর করবে হচ্ছে আমাদের প্লাজমিন। তাহলে রক্ত যদি আমাদের শরীরের ভেতরে কখনো জমাট বেঁধে যায়, তাহলে সেটাকে দূর করে হচ্ছে প্লাজমিন। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট এবং এই কারণেই কিন্তু প্লাজমিনটাকে আমরা অনেক চিকিৎসা ক্ষেত্রে ইউজ করি। আমাদের শরীরে রক্ত জমাট বেঁধে গেলেই চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমরা এই প্লাজমিনকে ব্যবহার করে থাকি। তাহলে এটা কিন্তু আমরা চিকিৎসায় ব্যবহার করি। ঠিক আছে? এই কথাটা একটু খেয়াল রাখবো। এই যে দেখো, তাহলে এতটুকু যদি জানো, তাহলে আমি আশা করছি ইনশাআল্লাহ ব্লাড ক্লটিং থেকে কোনো কনফিউশন আর থাকবে না ইনশাআল্লাহ। যতটুকু বলেছি এতটুকু যদি ভালো করে বুঝতে পারেন আপনারা, তাহলেই কিন্তু সুন্দর করে হয়ে যাবে। ঠিক আছে? এখন এখানে আমি আরেকটা কথা বলে দিয়ে শেষ করব আজকের ভিডিও। সেটা হচ্ছে এই যে দেখো, আমি কিন্তু এই যে এনজাইমের কথা কিছু বলছি। এই যে প্রথ্রম্বিন থেকে যখন থ্রম্বিন হচ্ছে তখন এখানে এনজাইমের কথা বলছি। তোমরা বলতে পারো ভাইয়া এনজাইম আবার কোত্থেকে আসতেছে? কি এনজাইম এটা? মনে রাখবা এই যে এনজাইম এটা আসলে কিন্তু ওই যে প্রধান ৪ টা ছাড়া আর যে ক্লটিং ফ্যাক্টর গুলা ছিল ওগুলাকে আসলে আমরা এনজাইম হিসেবে এটা লিখছি। ঠিক আছে? প্রধান ৪ টা ক্লটিং ফ্যাক্টর ছাড়া আদার যে ক্লটিং ফ্যাক্টর গুলা তাদেরকে আমরা এনজাইম বলছি। কারণ তারাও কিন্তু এখানে কাজ করবে। ওই যে বললাম না অনেক জটিল একটা প্রক্রিয়া। এটা কি অনেক জটিল একটা প্রক্রিয়া বাট এত জটিল তো আমরা এই ইন্টারমিডিয়েট লাইফে পড়ার দরকার নাই। তাই এত জটিল কথা বলি নাই। বাট আসলে এই এনজাইমটা হচ্ছে অন্য যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে তারা। কথা বুঝেছেন? ওকে, তাহলে আশা করছি আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না। এটা দেখবেন একটু ভালোভাবে। এটা দেখলেই রিটেনের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এমসিকিউ এর জন্য যেখানে যা আসুক সবকিছু একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করতেছি। ওকে, তাহলে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।